আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি আনিশা আমিন। প্রতি পর্বের মতো এই পর্ব শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। সারা বাংলাদেশে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত ডেঙ্গু রোগী মারা গিয়েছে 138 জনের মতো, যার সংখ্যা ক্রমাগত বৃদ্ধির পথে। পাঠ্যপুস্তকের বিকৃত ইতিহাসের ফলে শিক্ষার্থীরা শিখছে ভুল তথ্য। প্রথমবারের মতো বিশ্ব দরবারে অনুষ্ঠিত AI অলিম্পিয়াডে ব্রোঞ্জ ও সিলভার পদক জয় করেন বাংলাদেশ দল। এবারে বিস্তারিত। গত কয়েক মাসের তুলনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর 55%ই ঢাকার বাইরের। যদি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা যায় তবে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আফরিন আক্তারের প্রতিবেদনে। বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ঢাকা ছাড়াও আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যান্য জেলায়। রাজধানীর হাসপাতালগুলোতে এখন ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় 2000 সালে। 2000 থেকে 2022 সাল পর্যন্ত 2,44,246 জন এ রোগে আক্রান্ত হন। এ সময় মারা যান 855 জন। গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন 801 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ 208 জন রোগী ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 25,701 জন। আর এবছর এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 138 জনের। এর মধ্যে সবচেয়ে বেশি 76 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন হাসপাতালে। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে 12টি টিম গঠন করা হয়েছে। প্রত্যেকের সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। আফরিন আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। যে কোনো কাজে সমাজ ও রাষ্ট্রে নারী পুরুষের অবদান গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পুরুষেরাই সব সৃষ্টির সঙ্গে জড়িত নয়, নারীদের সুযোগ দিলে তারাও সবকিছু জয় করতে পারে। তারাও পুরুষের মতো সমাজকে আলোকিত করতে পারে। সেজন্য কন্যা শিশুদেরও সমভাবে বেড়ে ওঠার অধিকার দিতে হবে। তবে এখনও আমাদের সমাজে তারা বঞ্চিত হচ্ছে পড়াশোনার অধিকার থেকে। ঝরছে শিক্ষার্থীরা, ঘটছে বাল্যবিবাহ। বিস্তারিত সিনথিয়া জান্নাতের রিপোর্টে। কন্যা সন্তান হিসেবে জন্ম নেওয়াটা যেন তাদেরই ভুল। বাংলাদেশে এখন কন্যা শিশু 1,60,00,000, যা মোট জনসংখ্যার শতকরা 10%। তবু সামাজিকভাবে বিভিন্ন দিক থেকে এখনো অবহেলিত তারা। আপনি কি পড়াশোনা করেছেন? জি, ক্লাস 5 কমপ্লিট। পরে আর কেন পড়াশোনা করা হয়? পরে একটু আপনার অভাবের সংসার ছিল, বাবা আমাদের থুয়ে বিয়ে করে ফেলছে, তারপর আম্মু আমাদেরকে নিয়ে ঢাকা চলে আসছে। ঢাকার পরে আমরা বাসাবাড়ির কাজে দিয়েছিল, ওখানে কাজ করে মারে চালাইছিলাম। তারপর যখন একটু বড় হলাম তখন চাকরি করছিলাম। চাকরি করার পরে আমরা চালাইছি। যখন বিয়ের বয়স না হইতে আম্মু বিয়ে দিয়ে ফেলছিলাম। আমার ফ্যামিলির অনেক কষ্ট দেখে লেখাপড়া করতে পারি নাই। আপনার কি পড়াশোনা করার ইচ্ছা ছিল না? ইচ্ছা ছিল আমার পড়ালেখা করার, কিন্তু আমাদের যে সমস্যা আমরা পড়ালেখা করতে পারি নাই। আমরা আমার বাপে অন্য আরেকটা বিয়ে করছে, তো এর লাগে আমাকে পড়ালেখাটা হয় নাই, ছোট থেকে ফালায় থেকে গেছে গা। তাদেরও পড়াশোনা করার ইচ্ছে আছে, অধিকার আছে। এরপরও এ বিষয়ে পরিবারের সদস্যরা যেন অসন্তোষ। তাই কন্যা শিশুরাই ঝরে পড়ে শিক্ষা থেকে। এরপর অপরিণত বয়সে বিয়ে, অতপর স্বাস্থ্য ঝুঁকিতে মা ও শিশু। আমার অনেক ফ্রেন্ডই আছে, তাদের বিয়ে হয়ে গেছে। তারা অনেক দরিদ্র পরিবারে, তো তাদের বিয়ে হয়ে গেছে। পড়াশোনা করলে এটা একটা জরুরি, কারণ পরবর্তী স্বামীতে যদি কিছু একটা হয়ে যায় তখন সংসারটা চালানো দরকার। তো সংসার চালানোর জন্য তার স্ত্রী যদি একটু পড়াশোনা করে, নিজে একটা কিছু করে খেতে পারলো, সন্তানদেরকেও খাওয়াতে পারলো। মেয়েদের পড়াশোনা করাটা ভালো, নিজের পায়ে দাঁড়াতে পারবে পড়াশোনা করলে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে মেয়েদের শিক্ষা থেকে ঝরে পড়ার মূল কারণ হলো বাল্যবিবাহ, যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 42%। এবং অধিকাংশ শিক্ষার্থী ঝরে পড়ে SSCর পর। আর এসব ঝরে পড়ার হার সিরাজগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, লক্ষ্মীপুর অঞ্চলে সবচেয়ে বেশি। মাধ্যমিক স্তরের মেয়ে শিক্ষার্থীর মোট ভর্তির হার ছিল 2022-এর রিপোর্ট মোতাবেক 83.20%,
ঝরে পড়ার হার 40.78%, অর্থাৎ অর্ধেকের বেশি কিন্তু কন্যা শিশু ঝরে পড়েছে, যেটা কোভিডকালীন সময়ে বাংলাদেশের একটা চিত্র। অর্থাৎ বাল্য বিবাহ একইভাবে 18 বছরের নিচে মেয়েদের যে বিয়ে হয় সেই ক্ষেত্রে স্বাস্থ্যগত যেমন ঝুঁকি তৈরি করে, নির্যাতনের ঝুঁকিটা প্রবণতাটা বেড়ে যায়, নিগ্রহের প্রবণতাটা বেড়ে যায় এবং তাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার যে একটা মানুষ হিসেবে, নারী হিসেবে বেড়ে ওঠার যে একটা প্রাকৃতিক নিয়ম থাকে সেটাতে ব্যত্যয় ঘটে। এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন এবং যখনই দেখা যায় এই ধরনের বাল্যবিবাহ হয় তার ক্ষেত্রে পড়াশোনা থেকে ঝরে পড়ার হারটা বেশি থাকে, এটা একটা বড় কারণ। আর অ্যাবাউট 5% কম বেশি প্রায় প্রতি বছরই মেয়েরা তাদের লেখাপড়া থেকে ঝরে পড়ে। এর মধ্যে যদি খেয়াল করি আমরা, সাধারণত এইচএসসির আগেই বেশিরভাগ ঝরে পড়ে, সবথেকে বেশি ঝরে পড়ে হচ্ছে এসএসসি পাশ করার পরই, এবং দ্বিতীয় যদি আমরা চিন্তা করি তাহলে এসএসসি পরীক্ষার আগেও একটা বড় অংশ ঝরে পড়ে, আর তৃতীয় সর্বোচ্চ হচ্ছে এইচএসসিতে ঝরে পড়ার হার। কন্যা শিশু কারো বোঝা নয়, বরং দেশের সম্পদ হতে পারে। আজকের কন্যা শিশুরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ, তাই তাদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই নারী এবং 15% কন্যা শিশু, কিন্তু এখনও তারা নানা দিক থেকে অবহেলিত। তারা পিছিয়ে পড়াশোনা থেকে, কন্যা সন্তানদের পরিবারের বোঝা মনে হওয়ায় তারা বেশিরভাগ সময়ই ঝরে পড়ছে পড়াশোনা থেকে। বিশেষজ্ঞরা মনে করছেন এর মূল কারণ বাল্যবিবাহ। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। পাঠ্যপুস্তকে দলীয় উক্তি এবং শেখ হাসিনার নাম যুক্ত করতে মন্ত্রণালয়ের লোগোতে আনা হয়েছিল পরিবর্তন। ইতিহাসের বইয়ে উপেক্ষিত ছিলেন মুক্তিযুদ্ধে ভূমিকা পালনকারী অনেকে। একে বিকৃতি আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে নির্মোহ ইতিহাস তুলে ধরার আহ্বান ইতিহাসবিদদের। আর সঠিক ইতিহাস তুলে ধরতে বই সংশোধনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বিস্তারিত জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। নতুন প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল এবং অনুগত করে গড়ে তোলার ক্ষেত্রে ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বিগত সরকারের আমলে কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গকে মহান করে দেখানোর অপপ্রয়াস চালানো হয়, যার ফলে অন্যান্য অনেক যোগ্য মানুষকে খাটো করা হয়েছিল পাঠ্যপুস্তকের মধ্যে। এসব বিকৃত ইতিহাস শেখার ফলে নিজ দেশের ইতিহাস সম্পর্কে ভুল ধারণা থাকতে পারে শিক্ষার্থীদের মধ্যে, এমনটাই বলছেন ইতিহাসবিদরা। এই যে বিকৃত ইতিহাসের তথ্য, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে একজন বিশেষ ব্যক্তিকে মহিমান্বিত করতে যেয়ে এই মুক্তিযুদ্ধে অন্যদের অবদানকে যে খাটো করে দেখার একটা অপপ্রয়াস, এটি শিক্ষার্থীদের উপর এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে ইতিমধ্যেই। ফলে যে উদ্দেশ্যে এই ইতিহাসের বিকৃত পাঠপঠন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি এটি কোনো ইতিবাচক ফল আনেনি, বরং ভবিষ্যৎ প্রজন্মের উপর একটা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবই ফেলেছে, যেটা কোনোভাবেই কাম্য না। ফলে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের পরবর্তীতে যারা সরকার দেশ পরিচালনায় করবেন, তারা যেন ইতিহাসের কোনো বিকৃত নয়, প্রকৃত সত্য যেন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। এটি তাদের জন্য মঙ্গলকর, দেশের জন্য মঙ্গলকর এবং শিক্ষার্থীদের জন্য মঙ্গলকর। পাঠ্যপুস্তকের ইতিহাস এবং বাস্তব ইতিহাসের মধ্যে কোনো মিল খুঁজে পায় না শিক্ষার্থীরা, যার ফলে তারা তাদের ভবিষ্যতের দিনগুলো নিয়ে চিন্তিত। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কিছু কিছু সাল বা কিছু কিছু তথ্য বা পরিসংখ্যানের মতো যেসব তথ্য, সেগুলো অনেক জায়গায় আমরা ভুল পেয়েছি। তো আমরা সেটা ইন্টারনেটের মাধ্যমে, আমাদের শিক্ষককে জিজ্ঞেস করার মাধ্যমে সেটা সেই ভুলটা পুষিয়ে নিয়েছি। বিজিএস বইয়ে অথবা এখন যেই বই থাকুক না কেন, চ্যাপ্টার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে না। তারপর আবার মিস ইনফরমেশনস তো আছেই। তারপর আবার যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা আসে, আমরা যখন ইতিহাসটা জানবো, তখন অবভিয়াসলি আমরা যেটা সঠিক ইতিহাস ওইটাই তো আমরা জানবো, কিন্তু বইয়ে সব বঙ্গবন্ধু নিয়ে। কিন্তু অন্যান্য যে নেতাকর্মীরা আছে বা অন্যান্য মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের যে অবদান, সেগুলোকে খাটো করে দেখে একজনকে নেতৃত্ব দেওয়া একদমই ঠিক না। প্রত্যেকবার খালি বঙ্গবন্ধুর ইনফরমেশন দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য আরও যে যোদ্ধা ছিল তাদের ব্যাপারে খুবই কম দেওয়া হয়েছে। যে আমরা বড় হয়ে কোনো বিদেশে ভার্সিটিতে যাই, তাহলে আমাদের যখন আমাদের দেশ নিয়ে প্রেজেন্টেশন করতে হবে, তখন আমরা ভুল জিনিসটা শিখবো, ভুল জিনিসটা দিব, যেটা মানুষের নলেজে অনেক এফেক্ট করবে। এরূপ উদ্দেশ্যমূলক সমর্থিত ইতিহাস নিষ্কাশন করে সঠিক এবং নিরপেক্ষ ইতিহাসের তথ্য সংবলিত পাঠ্যপুস্তক উপহার দেওয়া হবে শিক্ষার্থীদেরকে। এ নিয়ে কাজ করছে এনসিটিবি। আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় একটি টিম করে দিয়েছেন। এই টিমের নেতৃত্বে বিভিন্ন বিষয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কাজ করছেন। তো বিজিএস বই সহ অন্যান্য বইতে যেখানে ইতিহাসের বিষয় জড়িত, বিশেষ করে সেখানে কোনো তথ্যের যদি অতি মূল্যায়ন হয়ে থাকে কোনো ব্যক্তির বা কোনো ঘটনার,
বা কার প্রতি বেশি পক্ষপাতিত্ব দেখানো হয়ে থাকে বা কাউকে বাদ দেওয়া হয়ে থাকে অথবা কাউকে হেয় করা হয়ে থাকে, সেই বিষয়গুলো সংশোধন করা হবে। নিজের মধ্যে সঠিক তথ্য রপ্ত করে এগিয়ে যাক দেশের প্রতিটি শিশু, গড়ে তুলুক আমাদের স্বপ্নের সোনার বাংলা, সেই প্রত্যাশা সকলের। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা AI অলিম্পিয়াডের সিলভার ও ব্রোঞ্জ জিতে নেয় বাংলাদেশ দলের 4 শিক্ষার্থী। নিজেদের প্রতিভার জানান দিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনে তারা। দেশে বেশি বেশি অলিম্পিয়াড আয়োজন ও কারিগরির প্রশিক্ষণ দেওয়া গেলে তরুণরাই দেশের জন্য সম্মান বয়ে আনবে বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত ফারিয়া আক্তারের প্রতিবেদনে। প্রশিক্ষণ ও কারিগরি স্বল্পতা সহ নানা প্রতিবন্ধকতাকে জয় করে প্রথমবার আয়োজিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে অংশ নেয় বাংলাদেশের 4 তরুণ। সৌদি আরবে আয়োজিত এই অলিম্পিয়াডে বিশ্বের 25টি দেশের শিক্ষার্থীদের পেছনে ফেলে জিতে নেয় ব্রোঞ্জ ও রৌপ্য। হাত উঁচিয়ে ধরে লাল সবুজের পতাকা। অলিম্পিয়াডে রৌপ্য পদক জিতে নেয় সেন্ট জোসেফ কলেজের আরেফিন আনোয়ার ও নটরডেম কলেজের মিসবা উদ্দিন ইনান। প্রাইজ গিভিং সেরেমনিতে প্রাইজ পাই, তখন হলো মাত্র 2টা দেশের নাম 4বার ঘোষণা করা হয়েছে। একটা হচ্ছে হাঙ্গেরি আর একটা হচ্ছে বাংলাদেশ, যারা 4 জনে গিয়েছিল এবং 4 জনই মেডেল পেয়েছে। তখন লাইক বাইরের যারা ওয়ার্কার ছিল তারা আমাদের বের হওয়ার পর অনেক অভিনন্দন জানিয়েছে। আর রেমিটেন্স যোদ্ধারা যারা ছিলেন হোটেলেও আমাদের দেখা হয়েছে অনেকের সাথে, তারা বলেছেন যে আমরা তো চাই তোমরা একটা কিছু ভালো করো। সো যখন আমাদের নাম ডাকা হয় একের পর এক, তখন একটা আলাদা রকম ফিলিংস ছিল যে আমরা শুধু নিজেদের জন্য না দেশের জন্য করেছি। এবং দেশের সৌদি আরবে যেহেতু রেমিটেন্স যোদ্ধারা বেশি, তাদের সম্মানটা অল্পটুকু হলেও বৃদ্ধি করতে পেরেছি। সিলভার মেডেলটা যখন আসে তখন যে এটা বলে বোঝানো যাবে না, খুবই গর্বের একটা অনুভূতি। বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্বের সকল দেশের সামনে স্টেজে ওঠা এবং মেডেলটি নেওয়া। সো ইট জাস্টিফাইস আমরা যে হার্ডওয়ার্কটা আমরা সবাই আমাদের টিমের আমরা পুট করেছি এটার পিছনে। সো ইট জাস্টিফাইস দ্যাট কজ আমরা প্রিপারেশনের সময় দেশেরও একটু বিরূপ পরিস্থিতি ছিল, সব মিলিয়ে যে উই হ্যাড টু গো থ্রু মেনি স্ট্রাগলস। এছাড়াও নটরডেম কলেজের আবরার শহীদ ও একাডেমিয়ার রাফিদ আহমেদ ব্রোঞ্জ পদক অর্জন করে। নিজেদের প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরে দেশের জন্য পদক আনতে পেরে খুশি তারা। এই জিনিসটার ক্ষেত্রে আমাদের প্রথম সমস্যা যেটি ছিল সেটা হচ্ছে কন্টেন্টের একটি অভাব। কারণ কি আমরা দেখা যায় যে কি বাংলাতে তো রিসোর্সের অভাব রয়েছে, ইংরেজিতেও দেখা যায় যে কি একটা সিম্পলিফাইড বা সহজবোধ্য একটা রিসোর্সের খুব বড় একটা অভাব আছে। যার ফলে দেখা যায় যে কি আমরা পিএইচডি রিসার্চের জন্য দেখা যায় যে সমস্ত রিসার্চ পেপার আছে সেগুলো পড়তে হচ্ছে, যদিও আমরা স্কুল লেভেল এবং আমাদের একাডেমিক ম্যাথমেটিক্স অতটাও ডেভেলপ না। তো এখন আমরা চিন্তা করেছি কি অলিম্পিয়াডের পর এই যে রিসোর্সের যে বড় একটি ঘাটতি রয়েছে, এটি আমরা যেহেতু হাই স্কুল হিসেবে আমরা যেহেতু এআই এর মতো একটা টেকনোলজিকে, একটা ইমার্জিং টেকনোলজিকে আমরা কিছুটা হলেও আমরা আয়ত্ত করতে পেরেছি। আমরা চাইছি যে কি এই যে আমাদের নলেজটুকু এটা বাংলাদেশের সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য। তো এই কন্টেন্ট ল্যাকিংটা দূর করার জন্য আমরা ইনসিগনিয়া স্কুল বলে একটা নতুন নন প্রফিট একটা স্কুল খুলেছি, যেখানে আমরা অফলাইন, অনলাইন এবং দেশব্যাপী বিভিন্ন রকম কি আমরা ক্যাম্প আয়োজন করার মাধ্যমে, অনলাইন ওয়েবিনার আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝখানে আমরা এআই এর যে রিসোর্সগুলো আছে সেগুলো কি আমরা আয়োজন করব। বাংলাদেশের পপুলেশন অনেক হিউজ, ছাত্রছাত্রীর সংখ্যা অনেক হিউজ, আর আমি বলবো যে প্রচুর পরিমাণে পোটেনশিয়াল বাংলাদেশে আছে, কিন্তু এই সেক্টরটাই অলিম্পিয়াড সেক্টরে খুব একটা ফোকাস দেওয়া হয় না আমাদেরকে। কিন্তু আমি বলবো যে প্রচুর পরিমাণে পোটেনশিয়াল আছে, ছাত্রছাত্রীদের যদি ট্রেন করা যায় ঠিকমতো, সেভাবে নার্চারিংটা করা যায়, তাহলে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই পসিবল, অনেক পদক আনাই পসিবল। কারণ আমাদের আগে ইনফরমেটিক্স অলিম্পিয়াডে গোল্ড মেডেল নিয়ে আসছে বাংলাদেশ প্রথমবারের মতো। দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে বেশি বেশি কার্যকরী অলিম্পিয়াড আয়োজন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রথম কথা আমরা বেশ কিছু বছর যাবত বেশ কিছু অলিম্পিয়াড করছি, যেমন ম্যাথ অলিম্পিয়াড একটা আছে, আবার ইনফরমেটিক্স অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, রোবট অলিম্পিয়াড, এগুলো হচ্ছে। হ্যাঁ, এবং এগুলোতে ভালো ফলাফল করার কারণেই আমাদেরকে ওরা ইনভাইট করেছে, আমরা যেতেই হয় না, ওরাই আমাদেরকে খুঁজে বের করেছে। তো বাংলাদেশে এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু কম বলতে আমি বুঝাচ্ছি যে যেমন এআই অলিম্পিয়াড যেটা আমরা করলাম, দেখা গেছে যে যারা অংশগ্রহণ করেছে মোটামুটি শহর বা বিভাগীয় শহর অঞ্চলের ভালো স্কুল কলেজের যে সমস্ত শিক্ষার্থী তারা, কিন্তু এটা করলে হবে না, আমাদেরকে পুরো বাংলাদেশটা কভার করতে হবে। পদক পাওয়ার চেয়েও ইম্পর্টেন্ট জিনিস হলো আমি 100 জন স্টুডেন্টকে তৈরি করতে পারলাম কিনা বছরে, যারা এআই মেশিন লার্নিংয়ের জিনিসগুলো জানে বা শেখে। পরিচর্যা ও পর্যাপ্ত কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এই তরুণরাই দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
দেশের অধিকাংশ শিশুরা ঠিকমতো জানে না আত্মরক্ষার সঠিক কৌশল। অভিভাবকদের মতে পড়ালেখার চাপ থাকার কারণে এই সকল কৌশল শেখার সময় পাচ্ছে না তারা। তবে আত্মরক্ষার কৌশল শেখা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সৈয়দ আশুকুর রহমান আনমলের রিপোর্টে। যে কোনো বিপদ থেকে নিজের জীবনকে রক্ষা করার কৌশলকে বলা হয় আত্মরক্ষা। আত্মরক্ষার কৌশল শেখা খুব গুরুত্বপূর্ণ, অথচ অনেকেই এই কৌশল শিখতে উদাসীন। আমার আত্মরক্ষার জন্য আমার মনে হয় জুডো, কারাটে এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আমার মা আমাকে পড়ালেখার দিকে বেশি চাপ দিচ্ছে, তাই আমি এগুলো শিখতে পারতেছি না। আমার যেহেতু এখন অনেক পড়ালেখা আছে, পরীক্ষা দিতে হয়, এজন্য আমি এখন সময় পাই না। শিশুদের পড়ালেখা সহ নানা কারণে এই সকল প্রশিক্ষণ শিখতে পাঠাতে পারছেন না অনেক অভিভাবকরা। আসলে আমাদের ওরকমের সময় হয়ে উঠতেছে না যে ওদের আত্মরক্ষার জন্য যেমন সাঁতার শেখা, বিভিন্ন ধরনের এগুলা ওরকমের সময় আমাদের হয় না। পড়াশোনার যেই চাপটুকু থাকতেছে, এই চাপটুকুর মধ্যে তখন আসলে হয়ে ওঠে না। আমাদের এই পড়াশোনার বাচ্চাদেরকে দেখা যায় যে এখানে স্কুলে কোচিংয়ে নিয়ে যাচ্ছি আসছি, এর মধ্যেই তখন দেখা যায় আর সময়গুলো হয় না। যদিও শুক্র শনিবারটা সময় পাওয়া যায়, কিন্তু তারপর ওই শুক্র শনিবারে বিভিন্ন ধরনের কাজ থাকে। তবে কিছু অভিভাবক আত্মরক্ষার গুরুত্ব বুঝে এবং তারা তাদের সন্তানদের নিয়ে যাচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রে। সেলফ ডিফেন্সের তো অবশ্যই, একই সাথে যেহেতু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বড়, তো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যদি সেলফ ডিফেন্স একই সাথে শিখে যেতে পারে, তাহলে ডেফিনেটলি এটা বাচ্চার সেলফ কনফিডেন্ট বাড়াতে সাহায্য করবে। দ্যাটস ওয়াই আমরা এটা বেছে নিয়েছি। বিকেলে আসলে খেলাধুলাও হয়ে যাচ্ছে, ওই সময় বাসায় বসে ফোন দেখে, সেটা করতেছে না। এই দিকটা খুব ভালো হচ্ছে আর কি। আমি প্রতিদিন তাইকোন্ডোতে আসি, এসে কিছুক্ষণ ওয়ার্ম আপ করি, ওয়ার্ম আপ করার পরে স্ট্রেচিং করি। আসলে আমি এইখানে তাইকোন্ডো শিখছি, আর অনেকে বলতেই পারে যে পড়াশোনার চাপ, তারপর হলো সামনে তো এসএসসি এক্সাম, এইচএসসি এক্সাম, আসলে এটা কেন শিখছি, পরে তো সময় পাবো না। আসলে এই যে আমরা যে পড়াশোনা করছি, এটা এক ধরনের আমাদের মেন্টালি স্ট্রেচ পড়ছে, তো সেটা আর কি কমানোর জন্য আর কি তাইকোন্ডো শিখছি। আর বেসিক্যালি মেইন যে টার্গেটটা আমার, সেটা হলো সেলফ ডিফেন্স শেখা। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের আত্মরক্ষা শেখার বিষয় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। বিশেষ করে মেয়েরা অনেক ধরনের হয়রানি হই, সেটা থেকে আমরা সেফলি বেরোয় আসতে পারবো এই তাইকোন্ডোটা শিখলে। আর এটা শিখলে পরে যেমন বাচ্চারা বাসায় থেকে ফোন দেখে, এটা ওটা করে, কিন্তু খেলার কোনো স্পেস পায় না। এখানে এসে ভর্তি হয়ে এখানে খেলাধুলা করলে তাদের শরীর মন দুইটাই ভালো থাকে। পড়ালেখার পাশাপাশি তো এটা করতেই হবে, যারা করে তাদের করতে হবে। আমি চাই যে সবাই করুক এই সেলফ ডিফেন্সটা, সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। সব শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আত্মরক্ষার কৌশল শেখানো উচিত বলে মত অভিভাবকদের। আশুকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত শনিবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত অডিটোরিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড। এবছর মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড অর্জন করেন 3 নদীযোদ্ধা। ব্যক্তি ক্যাটাগরিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, গবেষণা ক্যাটাগরিতে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ এবং সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ। Today, according to the National River Conservation Commission, this number has been reduced to 1008. উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। Many rivers in this riverine country are now on the brink of death. বাংলাদেশের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম হ্যান্ডবল। দিন দিন বাড়ছে শিশুদের মধ্যে হ্যান্ডবল খেলার জনপ্রিয়তা। প্রতি বছর এই শিশুদের মধ্যে থেকে 2 থেকে 3 জন সুযোগ পাচ্ছে জাতীয় দলে খেলার। বিস্তারিত সাম মুরসালিন খোকার রিপোর্টে। বাংলাদেশের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি হলো হ্যান্ডবল। দিনকে দিন বাড়ছে শিশুদের মধ্যে হ্যান্ডবল খেলার জনপ্রিয়তা। শিশুরা বলছে হ্যান্ডবল খেলার উপর নিজের ক্যারিয়ার তৈরি করবে এবং বড় হয়ে হ্যান্ডবল জাতীয় দলে গিয়ে পুরস্কার জিতে আসবে। এই ফেডারেশনে ভর্তি হওয়ার পর থেকে আমার এই হ্যান্ডবলের জার্নিটা শুরু হয়েছে। আর আমার অবশ্যই মেইন টার্গেট হচ্ছে জাতীয় টিমে সিলেকশনে অবশ্যই সিলেক্ট হওয়া। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে আমি ন্যাশনাল টিমে খেলবো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার আমার খুবই আগ্রহ। এই খেলার উপর কি তোমার ক্যারিয়ার তৈরি করার ইচ্ছে আছে? হ্যাঁ জি, আমার ইচ্ছা আছে।
আমি একটা খুব ভালো হ্যান্ডবল প্লেয়ার হতে চাই। আমি যখন 9 ছিলাম তখন থেকে আমি হ্যান্ডবল খেলা শুরু করেছি এবং আমার হ্যান্ডবলে খুব ইন্টারেস্ট লেগেছে। এই জন্য আমি ইউরোপেও গিয়েছিলাম হ্যান্ডবল খেলতে। এখন এখানেও আমি খেলি যেন আমি বড় হয়ে খুব ভালো একজন হ্যান্ডবল প্লেয়ার হতে পারি। অভিভাবকেরাও বলে খেলা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো এবং তারা যদি হ্যান্ডবল খেলার উপর নিজের ক্যারিয়ার তৈরি করে তাতে তারা খুব খুশি হবে। এখন ঢাকা শহরে আমাদের আসলে কারোই ওভাবে খেলাধুলার যেহেতু জায়গা নেই, সেই জন্যই খেলাধুলার মাধ্যমে চাই যে অসুস্থ বিকাশ হোক। সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সমাজে তা কিন্তু না, কেউ খেলোয়াড় হবে, কেউ শিল্পী হবে, কেউ শিক্ষক হবে, এটাই সমাজের নিয়ম। ওর বিকাশ হলেই আমরা। হ্যান্ডবল কোচ বলেন বাড়ছে এই হ্যান্ডবল খেলার জনপ্রিয়তা শিশুদের মধ্যে। প্রত্যেক বছরই 2 থেকে 3 জন যাচ্ছে জাতীয় দলে। প্রতিটি স্কুল থেকে বাচ্চারা এখানে ট্রেনিং সেন্টারে ভর্তি হয় এবং তারা ট্রেনিং করে এবং তারা তাদের টিম থেকে আমাদের এখানে পার্টিসিপেট করে। পড়ার যখন খেলা হয় আন্ডার 17, আন্ডার 12, আমি চাই এরা ভালো করুক, ভালো এদের থেকেই প্লেয়ার বেরিয়ে আসবে। বিগত দিনের একটা মেয়ে প্লেয়ার IHF চ্যালেঞ্জ ট্রফিতে অংশগ্রহণ করেছে এবং ছেলে কয়েকটা প্লেয়ারের IHF অংশগ্রহণ করেছে। আমাদের লক্ষ্য হচ্ছে যে এই বাচ্চাগুলো যারা ভালো করে বিভিন্ন ক্লাবের হয়ে খেলার সুযোগ করে দেই। এখন দেশের অনেক স্কুলগুলোতেই হচ্ছে হ্যান্ডবল খেলা। হ্যান্ডবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা, ছোট থেকে বুড়ো সকলেরই প্রিয় খেলা এটি। অনেক শিশুরই ইচ্ছা বড় হয়ে হ্যান্ডবল প্লেয়ার হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার ও বিভিন্ন পদক জেতার। অভিভাবকেরাও চায় তারা যেন এই কাজটিই করে। সামুরসালিন আহমেদ, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে তোমরা আমাদের কাছে চিঠি লিখতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদেরকে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/akj.atn। এছাড়াও তোমরা চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো 01907-800-904। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।